স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। দর্শক, রাজনীতির মাঠে আমরা দেখতে পাচ্ছি গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, 13ই নভেম্বর সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে একটা অচলাবস্থা কিংবা বলতে পারি যে উত্তপ্ত রাজনৈতিক অবস্থা বিরাজ করছে। সেই নিয়ে আমাদের আজকের আলোচনা হবে। আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি কি হচ্ছে রাজনীতিতে। কথা বলার জন্য স্টুডিওতে তিনজন সম্মানিত অতিথি আছেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব ও সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনসিপি, আছেন অধ্যাপক ডক্টর নাহরিন ইসলাম খান, শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরও আছেন রাশেদ প্রধান, সহ সভাপতি ও মুখপাত্র জাকপা। আমি রাশেদ প্রধান, শুরুতেই আপনার কাছে যাব। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ 5 দফা দাবি বাস্তবায়িত না হলে জামায়াতে ইসলামী সহ 8টা দল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে। মানে জানতে চাচ্ছি যে আলোচনার টেবিল ছেড়ে হঠাৎ করে আপনারা রাজপথে নামার প্রয়োজনটা কেন অনুভব করলেন? ধন্যবাদ আপনাকে। এই ঘোষণাটা আজকে এসেছে 8 দলের প্রেস কনফারেন্স থেকে। এখানে নভেম্বরটা নয়, আমি একটু সংশোধনী দিতে চাই। আমরা যেটা বলেছি সেটা হচ্ছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করতে হবে এবং আলোচনার টেবিল ছেড়ে রাজপথে নামতে আসলে আমরা বাধ্য হয়েছি। গতকাল আমাদের একটি জনসভা ছিল পল্টনে, সেটা আমাদের 5ম দফার কার্যক্রম। আমরা বিগত 2-2.5 মাস ধরেই কিন্তু রাজপথে, এবং আমরা বারবার বলছি আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। এবং সর্বশেষ যখন অন্তর্বর্তী সরকার থেকে বলা হলো 7 দিনের ডেডলাইন, মানে আমরা সাধারণত দেখি রাজনৈতিক দল সরকারকে ডেডলাইন দেয়, ইতিহাসে প্রথমবার দেখলাম যে সরকার ডেডলাইন দিল। সেই ডেডলাইনকে সম্মান রেখেও প্রথমে জামাত এবং পরবর্তীতে আমরা 8 দল আহ্বান জানিয়েছিলাম বিএনপিকে যে চলুন আমরা এক টেবিলে বসি। কিন্তু দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, বিএনপি যে উত্তরটা দিয়েছে সেটা হচ্ছে যে সরকার আয়োজন করলে বসবো, জামাতের ডাকে বসবো না। অথবা আমরা ওই বসাটা সুযোগ পাইনি। আমরা গতকালও অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছি আমাদের সাথে বসার জন্য, প্রয়োজনে সবাইকে নিয়ে বসার জন্য। সেটার উত্তর এখনো আসেনি, আমরা অপেক্ষায় আছি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, শুধুমাত্র রাজপথে নাই, আমরা আলোচনাতেও বসতে চাই। তবে আমরা বিশ্বাস করি বাংলাদেশের ইতিহাসে শুধুমাত্র টেবিল দিয়ে দাবি আদায় হয় না। শেখ হাসিনাকে তাড়াতেও রাজপথে নামতে হয়েছিল, দাবি আদায়ে আলোচনা চলবে, একই সাথে সাথে রাজপথেও থাকতে হবে। দাবি আদায় করতে হলে রাজপথে মাঝে মধ্যে নামতে হতেও পারে। জি, ধন্যবাদ। আমি একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনার কাছে যেতে চাই। জামায়াত ইসলামী সহ 8 দলের এই যে কর্মসূচি, সেখানে কেউ কেউ বলছেন যে এই কর্মসূচিটা আসলে নির্বাচনকে পেছানোর একটা অজুহাত হতেও পারে। এনসিপি কি মনে করে, দলগত অবস্থানটা কি? আপনারা কি এরকম কিছু মনে করছেন কিনা যেটা নির্বাচনকে কোনো না কোনোভাবে একটু পিছিয়ে নিতে পারে কিংবা বাধাগ্রস্ত করতে পারে? আপনাকে ধন্যবাদ, আমার দুই সহ আলোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। তো দুঃখজনকভাবে আমরা একটি ক্রান্তিকালীন অবস্থায় এসে আবার উপনীত হয়েছি। আমার মনে হয় গত 2024 সালের জুলাই আগস্টের পর বাংলাদেশে প্রায় 1.5 বছর পরে এসে এই অবস্থা উপনীত হতে হবে, এটা আমরা কল্পনা করিনি। কারণ ঐকমত্য কমিশনে যখন বিতর্ক হচ্ছিল তখন আমরা দেখেছি যে প্রায় প্রতিটি রাজনৈতিক দল তার অবস্থান থেকে বিতর্ক করেছে, ডায়ালগ করেছে, তারা কিছুটা ছাড় দিয়েছে, কেবল অনড় থেকেছে। কিন্তু যখন জুলাই সনদ বাস্তবায়নের একটা সময় আসলো, তখন আমার কাছে মনে হচ্ছে যে সবাই কেমন যেন একটু এলোমেলো হয়ে গিয়েছে। বিশেষ করে বড় যে দুটি দল এবং জোট বলতে পারেন, বিএনপি নেতৃত্বাধীন যে জোট এবং জামাত ইসলামী নেতৃত্বাধীন যে জোট, তাদের দু জোটের মধ্যকার যে অবস্থান, এই অবস্থানটা আমার মনে হচ্ছে যে এই সময়ে এটা কাম্য ছিল না। এবং যেহেতু তারা অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় কিনা এরকম মনে করেন? এটা আশঙ্কা এটা করছি এবং আমরা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপনারা অবগত আছেন যে এনসিপি সংস্কারের প্রশ্নে অনেকগুলো জায়গায় আমাদের অবস্থান থেকে আমরা সরে এসেছি, আমরা সমঝোতার পথ বেছে নিয়েছি। এই সমঝোতার পথকে বেছে নেওয়ার জন্য আমরা অনেক জায়গা থেকে নিন্দনীয় হয়েছি, কিন্তু একই সাথে এটা সত্য যে আমরা এই একেবারেই অল্প বয়স্ক কিছু রাজনৈতিক নেতৃত্ব যেভাবে জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে ছাড় দিতে অভ্যস্ত হয়েছে এবং সত্যিকার অর্থেই বাংলাদেশের যে গণতন্ত্রের পুনর্যাত্রাকে সংহত করার জন্য এখনও সংকল্পবদ্ধ, সেই জায়গায় বড় দুটা দলকে এবং তাদের নেতৃত্বাধীন জোটকে
খুব দ্রুতই একটি ডিসিসিভ অবস্থানে চলে যেতে হবে যে তারা আসলে আগামী নির্বাচনকে সামনে রেখে তারা কি এই দূরত্ব আরও বাড়াবেন, নাকি তারা একটা কনভার্জেন্সের দিকে যেয়ে শুধুমাত্র রাজনৈতিক সংস্কৃতি না, বাংলাদেশের জনগণকে একটু স্বস্তির দিকে ঠেলে দিবেন। যে আপনারা কিছু সংস্কারে বা কিছু ছাড়ের কথা বলছিলেন, আইনি ভিত্তিটা চান আপনার জুলাই সনদের, যেটি জামাতও চায়। আসলে সংসদ ছাড়া আসলে এই আইনি ভিত্তিটা কি উপায়ে হবে এবং হলেও পরে সেটা আদৌ টিকবে কিনা, এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আছে বা কনফিউশন আছে। আপনারা কি সেই জায়গা থেকে কিছুটা ক্লিয়ার করতে পারবেন কিনা? বা তো অবশ্যই, আমরা তো বারবার ক্লিয়ার করেছি সংসদ ছাড়া যে আইনি ভিত্তি আমরা চাই এটা তো আমরা বলিনি। আমরা বলেছি এখানে জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। বাস্তবায়নের জন্য গণভোটে নির্বাচনের আগেই হতে হবে। একটু জাস্ট অল্প সময় শেষ করে দিচ্ছি। বাস্তবায়নের জন্য গণভোটে সবাই একমত হয়েছে। এখানে গণভোটে কিন্তু দ্বিমত প্রকাশ করেছে এমন কোনো দল নেই। এখন গণভোটের জন্য আমরা শুধু দাবি করেছি যে এটা আপনার প্রধান উপদেষ্টা একটি অর্ডারের মাধ্যমে গণভোটটি হতে হবে। এটার প্রশ্ন কিন্তু একেবারে মোটা দাগে যে মুখোমুখি অবস্থানে কেউ নেই। এখন মুখোমুখি অবস্থানে কোন জায়গায় এসেছে? আমরা এটাকে বলছি যে এটা একটা নন ইস্যু, যে গণভোট আগে হবে না নির্বাচনের দিন হবে। আমরা স্পষ্টতই বলেছি, আজকেও আমরা ব্রিটিশ হাই কমিশনের সাথে মিটিং করেছি, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, আমরা বলেছি যে গণভোট নির্বাচনের দিন হলো আমাদের আপত্তি নেই, যদি নির্বাচন আগে সরকার আয়োজন করে সব রাজনৈতিক দল সমঝোতা করে তাতেও আমাদের আপত্তি নেই। আমরা কি চাই? আমরা চাই সনদের আইনি ভিত্তি। আমাদের চাওয়াটা খুব স্পষ্ট। আরেকটা বিষয় হলো যে পরবর্তী সংসদে যেটা বললেন, ধরেন আপনার গণভোট নির্বাচনের দিন হবে, আগে হবে, অথবা গণভোট কি আদেশের মাধ্যমে হবে না অধ্যাদেশের মাধ্যমে হবে, কোনোটাই কিন্তু পরবর্তী সংসদকে কোনোভাবে কম ক্ষমতা দিচ্ছে না। বরং আমরা পরবর্তী সংসদের কাছে এক্সট্রা লিমিটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার দাবি করছি, যে পরবর্তী সংসদ সদস্যরা শুধুমাত্র সংসদ সদস্যই হবেন না, তারা সংসদ সদস্য হওয়ার পাশাপাশি এই যে ফান্ডামেন্টালি যে কনস্টিটিউশন রিফর্মের পথে জাতি এগিয়েছে, তারা এই জুলাই সনদের আলোকে সেটা বাস্তবায়ন করবেন। তার মানে হলো যে আপনি যেটা বলছেন যে সংসদে কেন নয়, অথবা সংসদকে কেন, আমরা সংসদকে পাশ কাটানোর প্রশ্নই আসে না, বরং আমরা সংসদকে আরও ক্ষমতাবান করতে চাচ্ছি, যাতে সংসদ অ্যামেন্ডমেন্টের চেয়ে বেশি কিছু করতে পারে এবং তার একটি রিফর্ম সংস্কার। আমরা বারবার কিন্তু সংশোধন এবং সংস্কারের মধ্যে তফাৎ করছি না, সংস্কারের দিকে যেতে পারে। তো সেই জায়গায় আমার মনে হয় আমাদের যে দাবি এটা সবার কাছে স্পষ্ট, এবং আমার যারা সমালোচক আছেন তারাও। আরেকটা একটু ছোট্ট করে জানতে চাইবো যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কালকের যে লকডাউন, সেটা নিয়ে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগকে মাঠে ঠেকাতে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ যথেষ্ট। কিভাবে একটু যথেষ্ট, যদি বিস্তারিত বলেন একদম ছোট্ট করে। এই মন্তব্যের ব্যাখ্যাটা আসলে দলগত অবস্থান থেকে কি দেবেন? এইটা দেখেন, আপনার বিষয়টা হলো যে রাজপথের যে আন্দোলন আসলে আপনি মনে আছে যে জুলাইতে উত্তরায় একটা মিছিল আপনার সংঘবদ্ধ হচ্ছিল, এই অবস্থায় 4-5টা আপনার বিজিবির জিপ ধাওয়া করছে একজন যুবক, আপনার মিছিলের দিকে দৌড়ে আপনার ট্রাকের দিকে গিয়েছে, মুহূর্তের মধ্যে তার পেছনে সবাই হেমিলনের বাসলের মতো ঝাঁপিয়ে পড়েছে। বিপ্লবী রাজনীতিতে অথবা আপনার স্ট্রিট পলিটিক্সে সেখানে কিন্তু ব্যক্তি একজন হয়ে ওঠে না, ব্যক্তি কিন্তু অনেক মানুষের সমর্থক হয়ে উঠতে পারেন। সো আমি হাসনাত আব্দুল্লাহর স্পিরিটকে স্বাগত জানাই। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে নতুনভাবে যারাই ফ্যাসিজমের পুনরুত্থান করতে চাইবে, আবার প্রতিস্থাপন করতে চাইবে, আমরা কিন্তু সেই স্পিরিট নিয়ে আবার সামনে এগোতে হবে। সো এটা নিয়ে আর নতুন করে এটা লিটারাল ব্যাখ্যা দাবি। ধন্যবাদ। জি, অধ্যাপক ডক্টর নাহিদ ইসলাম খান, আপনার কাছে আসতে চাই। অনেক বিষয় ইতিমধ্যে এসেছে, যদি কোনো মতামত বা ক্লারিফিকেশন দিতে চান অবশ্যই দিবেন। তার সাথে আরেকটা প্রশ্ন একটু করে রাখতে চাই। কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে 13 নভেম্বর বা কালকের যে ইস্যুটা, আসলে যে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বাস পোড়ানো, কোথাও কোথাও মানুষ মারা যাচ্ছে, মানে একটা বেশ আতঙ্ক অবস্থা সৃষ্টি তো হয়েছেই, বা জনমনে তো একটা আতঙ্ক হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো ওয়ে নেই। এর মধ্যে আমরা দেখছি যে বড় দলগুলোর বিভিন্ন ইস্যুতে মতবিরোধ, এবং সেটা অনেকটা প্রকট অবস্থায় চলে গেছে। এর মধ্যে আবার 8 দলের আন্দোলন, সব মিলিয়ে পরিস্থিতিটাকে কিছুটা ঘোলাটে মনে হচ্ছে কিনা, আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত ফ্যাসিস্ট কি আবার কোনো ধরনের সুযোগ নিতে পারে কিনা?
অবশ্যই, মানে সুযোগ তো নিতে পারেই। তবে আপনি যে কথাগুলো বললেন, প্রত্যেকটা কথার পেছনে আমি আরেকটা জিনিসের গন্ধ পাই। সেই গন্ধটা হচ্ছে এই যে আমরা জুলাই সনদের কথা বলছি, 13 তারিখ কালকে, তাই না? এগুলো নিয়ে কথা বলছি, কিন্তু আপনি অ্যাজ আ ফিমেল, একজন উপস্থাপক, সাংবাদিক এবং বাংলাদেশের সেই 52% নারীর মধ্যে একজন, আপনি কি নিজে কখনো দেখেছেন যে এই জুলাই সনদে আপনি আছেন কিনা, এই জুলাই সনদে আমি আছি কিনা? আজকে আমি ধরেই নিয়েছি যে আজকে পুরোটা কথাই আমি এই বিষয় নিয়ে কথা বলবো। কেন বলবো জানেন? কারণ আমি এই কারণে বলবো যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যা হচ্ছে, যেমন আপনি আজকের অনুষ্ঠানের নাম রেখেছেন কি হচ্ছে রাজনীতিতে, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই রাজনীতিতে সেটা হচ্ছে নারীকে আলাদা করে ফেলার একটা চেষ্টা চলছে। হ্যাঁ, এবং সেই চেষ্টাটা কোথায় থেকে হচ্ছে আপনি জানেন? আমি বলবো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হচ্ছে। আপনি যদি গত কয়েক দিনের নারীর প্রতি সহিংসতাটা দেখেন, তাহলে আপনি অবাক হয়ে যাবেন যে কি পরিমাণ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি আমরা, কি পরিমাণ খারাপ অবস্থার মধ্যে দিয়ে এই দেশের নারীরা যাচ্ছে। সবচেয়ে দুঃখ লাগে কি জানেন? দুঃখ লাগে এই জায়গায় যে আজকে রাষ্ট্রে যিনি প্রধান উপদেষ্টা হিসেবে আছেন, তিনি কাকে পুঁজি করে নোবেল পেয়েছেন? নারীকে পুঁজি করে নোবেল পেয়েছেন। সেই নারীকে, যে নারী কর্মজীবী নারী, যে নারী একেবারে প্রান্তিক নারী, তাদেরকে উপজীব্য করে আপনি যখন একটি নোবেল প্রাইজ পান, সেই দেশের নারীরা কি করে এত এত সাইবার বুলিংয়ের শিকার হয়? এটার প্রশ্ন ডক্টর ইউনূসকে দিতে হবে এই মুহূর্তে। হ্যাঁ, আমি এই কথাটি খুবই ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আজকে এই কথাটি খুব মন খারাপ নিয়ে বলছি, কারণ গত 2 দিন যে পরিমাণ সাইবার বুলিংয়ের শিকার আমি হয়েছি, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি মশাল মিছিল হচ্ছে আমার জন্যে, কারণ এত ভয়ঙ্করভাবে সাইবার বুলিং করা হয়েছে কালকে এবং পরশু, এবং আমার ছবি দিয়ে, এবং যে কথাগুলো লেখা হচ্ছে সেটা সাইবার বুলিংয়ে নাই, সেটা পর্নোগ্রাফি আইনের মধ্যে পড়ে। তো আপনি আমাকে বলেন, এই মানে জুলাইয়ের পর থেকে আমরা কেন এটি শিকার হব? কেন? আমার কি এই দেশে আমার কি কোনো অবস্থান নাই? আমি কি ট্যাক্স পে করি না? আমার ট্যাক্সের টাকায় কি এই দেশ চলে না? যদি আমার ট্যাক্সের টাকায় এই দেশ চলে, তাহলে এই দেশ কেন আমার নিরাপত্তা দিবে না? তাহলে কেন এই জুলাই সনদ দিয়ে কি হবে? যে জুলাই সনদে নারীর কোনো কথা নাই। কালকে শিরিন আপা খুব ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে এই জুলাই সনদ নারীরা রিজেক্ট করেছে, কারণ এখানে নারীর কোনো কথা। নারী কমিশন সবচেয়ে নিগৃহীত কমিশন ছিল এখানে। হ্যাঁ, তাহলে নারীকে আপনি এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে আমি মনে করি যে যারা বলছেন যে নারী ঘরের ভিতর থাকলে তাকে সম্মানিত করা হবে, তাহলে কি নারী বাইরে আসলে তাকে আপনি অসম্মানিত করবেন? এটাই কি ইসলাম বলে? তাহলে নারীকে ঘরের ভেতর রেখে সম্মানিত করা, নারীকে 5 ঘন্টা কাজ করতে দেওয়া, আমি মনে করি এটি একটি বিশাল ফ্রেমওয়ার্কের একটি পার্ট, যেটি শিকার আজকে আমি হচ্ছি। আমি বলছি না কোনো ইসলামিক দল নারীকে অসম্মান করে, তারা নারীকে সম্মান করে, ঠিকই আছে, কিন্তু তারা এমন নারীকে সম্মান করে যে নারী তাদের পক্ষে কথা বলে। তাদের বিরুদ্ধে একটি কথা গেলেই সেই নারীকে যেভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অনেক শিক্ষক আছে কেস করেছেন, তাই না? কিন্তু কাদের পক্ষে তারা কথা বলে জানেন? সেই নারীটা, মানে আমাদের মতো নারীরা, আমরা যারা কোয়েশ্চেন করি, আমরা প্রশ্ন করি, আমরা যারা বলি যে আমরা কর্মক্ষেত্রে থাকতে চাই, সেই নারীরা যতই ধার্মিক হোক না কেন, তারা তাদের চোখে নাস্তিক এবং কাফের হয়ে যায়। কিন্তু ওই একই রকম পোশাকের নারী যারা তাদের পক্ষে কথা বলেন, তারা কিন্তু নাস্তিক হয় না। তার মানে তারা নারীর সম্মানের ব্যাপারে অত্যন্ত সিলেক্টিভ। এবং এই জায়গা থেকে আমি মনে করি যে আজকে এই গত 1.5 বছর পরে যখন আপনারা সবাই কথা বলছেন যে কালকে কি হবে, শেখ হাসিনার বিচার, কিসের বিচার, কিসের কি, যেখানে আমি একটা কথা বলতে পারি না, আপনি কথা বলতে পারেন না। উন্নয়ন মানে কি? উন্নয়ন মানে কি ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং? উন্নয়ন মানে কি জুলাই সনদ? উন্নয়ন মানে কি ইলেকশন? উন্নয়ন মানে সেটা যে রাত্রে, সন্ধ্যায় বা বিকালে আমি নিরাপদে হাঁটতে পারবো। আমি মনে করি যে উন্নয়ন মানে তাই। তো তার মানে হচ্ছে যত সহিংসতার কথাই বলেন না কেন, নারীর প্রতি সহিংসতা সরকারের বন্ধ করতে হবে। এবং এর সাথে সাথে আরেকটি তথ্য দেই, আমরা যেসব ইমেল পাই, আমি কিছু হুমকি পেয়েছি যেটার মধ্যে ডক্টর ইউনূসকে সিসি দেওয়া হয়েছে। আমার দুঃখের জায়গাটা হচ্ছে সেখানেই যে একটি রাষ্ট্র যেখানে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে এই ধরনের হুমকি দেওয়া হয়, সেটা পৃষ্ঠপোষকতা করে। আমি তো মনে করি আমি অত্যন্ত প্রিভিলেজ যে আজকে আমি টেলিভিশনের সামনে দাঁড়িয়ে এই কথাটি বলতে পারছি, কিন্তু যে মেয়েটি গার্মেন্টসে কাজ করে তার কথা কে বলবে? তাহলে এই মুহূর্তে আমি মনে করি সমস্ত কিছু বাদ, আমাদেরকে সবাইকে কথা বলতে হবে নারীর সিকিউরিটি নিয়ে। এই যে সাইবার বুলিংগুলো আমাদের এগেনস্টে হয়, তার পেছনে কেন রাষ্ট্র এই কথাটি বলে না যে বিটিআরসিকে যে এটি বন্ধ করে দিতে হবে? রাষ্ট্র 7 দিনের আলটিমেটাম দেয় দলগুলোকে, রাষ্ট্র
রাষ্ট্র কেন এই আলটিমেটামগুলো তাদেরকে দেয় না যারা হাজার হাজার বট বাহিনী তৈরি করে? কেন দেয় না রাষ্ট্র এই একটা বিরতি নিয়ে আসতে হচ্ছে, আবার আপনার কাছে আসবো। আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজন দেখছেন, একটা বিরতি নিয়ে ফিরছি, আবার সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনের। সাথে আছে আমি জান্নাতুল সাদিয়া। আমরা কথা বলছিলাম কি হচ্ছে রাজনীতিতে। আমাদের সাথে তিনজন অতিথি আছেন। আমি আবারও একটু অধ্যাপক ডক্টর নাহানুল ইসলাম খান আপনার কাছে যাব। একটু আগে আপনি নারী নিরাপত্তা কোথায় এটা নিয়ে কথা বলছেন, এবার একটু কালকের ইস্যুটা যেটা সেটা নিয়ে কথা বলতে চাই। যে এত কম সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ একটা দল আওয়ামী লীগ এক ধরনের ঝটিকা মিছিল বা তার আগে যে আগুন সন্ত্রাস হচ্ছে সেখানে যেইভাবেই হোক ইনভলভমেন্ট আছে, কিভাবে সুযোগটা পাচ্ছে, এই রাস্তাটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, আপনার বিশ্লেষণটা জানতে চাই। সুযোগ আমি দিচ্ছি, আপনি দিচ্ছেন, আমরা দিচ্ছি। কারণ আপনি দিনের আলোতে বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, দিনের আলোতে বলছেন যে আওয়ামী লীগের কোনো কিছু মানা হবে না, কিন্তু পর্দার অন্তরালে আপনি আওয়ামী লীগের সাথেই এক ধরনের অ্যালায়েন্স ক্রিয়েট করছেন। আওয়ামী লীগ কারা? গত 17 বছর গুটি কয়েক মানুষ ছাড়া এ দেশের তো বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ হয়ে গেছিল। তারা কোথায় চলে গেছে তাহলে এই মুহূর্তে? বা আপনি মানে ছাত্র রাজনীতিতে যাদের মুখ দেখছেন এই মুহূর্তে, যারা অন্য দলের নাম নিয়ে এখন নির্বাচন করছেন, জিতে যাচ্ছেন, তার আগে কে ছিল? ছাত্রলীগ ছিল না? তারা তো ছাত্রলীগ ছিল। আমি অলওয়েজ বিশ্বাস করি রাজনীতি আপনার একটা আইডিওলজি, রাইট? সো যে জিনিসটি আপনি বিশ্বাস করেন সেটি কি বছর মানে 5 বছর ঘুরলেই চেঞ্জ হয়ে যাওয়ার কথা? হওয়ার তো কথা নয়। তাহলে এটি চেঞ্জ হয় কেন? কারণ হচ্ছে যে আপনি সব সময় মানে আপনি এমন একটা জায়গায় থেকে রাজনীতি করেছেন, আপনার বর্ণ আপনি লুকিয়েছেন, লুকিয়ে ক্ষমতার পর্দার পেছনে দাঁড়িয়ে আপনি ক্ষমতাকে এনজয় করেছেন, এবং সেই ক্ষমতা যখন এখন চলে গেছে তখন আপনি আরেক রূপে মানুষের সামনে আসছেন। তাহলে কি আওয়ামী লীগ চলে গেছে? আওয়ামী লীগ তো চলে যায় নাই। তাহলে আপনি কি করে বলছেন যে আওয়ামী লীগ এই ধরনের কাজ করতে পারবে না? অন্যান্য দলগুলো আপনি দেখেন যে যারা বলছেন যে আওয়ামী লীগের সাথে তাদের কোনো অ্যালায়েন্স নাই, হ্যাঁ, যেমন পার্টিকুলারলি যদি আপনি ইসলামিক 2-1টা দলের কথা বলেন, এই প্রসঙ্গে একটা কথা বলি খুবই ইন্টারেস্টিং। সেটি হচ্ছে আমার এগেনস্ট একটি কেস হয়েছে। জামাতি ইসলামীর একজন সিরাজগঞ্জ 2-এর এমপি পদপ্রার্থী, উনি একটি কেস করেছেন। আপনি যদি কেসের আর্জিটি দেখেন, আর্জির মধ্যে কি লিখেছে জানেন? আর্জিতে লিখেছে যে আমার বিশ্বাস আমি আওয়ামী লীগের ভোটগুলো পাবো, এজন্যই আমার বিরুদ্ধে এই কথা বলা হচ্ছে। এটার মানে কি? তার মানে হচ্ছে, এবং তার শেষের লাইনে লেখা যে দলীয় মতামত নিয়ে কেসটি করার কারণে বিলম্ব হলো। দুইটা বিষয়। তাহলে মানহানির কেস যখন দলীয় মতামত নিয়ে হয় তাহলে এটা তাদের দলীয় স্ট্যান্ড, এবং সেটা যদি দলীয় স্ট্যান্ড হয় সেই দল বিশ্বাস করে তারা আওয়ামী লীগের ভোট পাবে। তাহলে আপনি বলেন তো, তাহলে আপনি কি করে আশা করেন বা কি করে ভাবছেন যে এই আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ ইন্ডিয়া থেকে উড়ে এসে জুড়ে বসে এখানে বোম মারছে, তাই কি? তা তো না। এই আওয়ামী লীগ আছে, আমাদের মধ্যে আছে, এবং সেটা খুঁজে বের করাটা খুবই বেশি জরুরি। রাজনৈতিক দলগুলোর ফাঁকফোকরই আছে, এটা অফকোর্স আছে, অফকোর্স। অনেক ধন্যবাদ। আবারও আসবো আলাউদ্দিন মোহাম্মদ, আপনার কাছে যেতে চাই। জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে যত বেশি বিপরীত অবস্থানে থাকবে তত বেশি আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের সুযোগ হবে কিনা, কি মনে হয়? তা তো বটেই। আপনার এখন পর্যন্ত যে অবস্থাটা হয়েছে, যেটা ম্যাম খুব সুন্দর করে বললেন যে আসলে আওয়ামী লীগ তো দিল্লি থেকে আসছে না, আওয়ামী লীগ তো এখানেই আছে। এখন আওয়ামী লীগ কারা আসলে নতুনভাবে রিলেভেন্ট করছে, তারা তো জুলাইয়ের শক্তি। এখন শক্তির মধ্যে কারা, মানে আমার মনে হয় একটা প্রতিযোগিতা চলছে এখানে যে কে কত আগে আওয়ামী লীগকে এখানে পুনর্বাসন করবে। কিন্তু এরা এটা বুঝছে না যে শক্তিটা এখানে থেকে পালিয়ে গিয়েছে, যে শক্তিটা এই বাংলাদেশে তাদের বিচারের ভয়ে মানে তারা নিজেরাই এখন মানে আরও কয়েক বছর মানে এই রাজনীতি নিয়ে কথা বলার সুযোগ ছিল না। সেই শক্তিটা খুব এখন দম্ভ ভরে দেখছে যে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে একেবারে রুটি ভাগাভাগি নিয়ে আপনার একটা ঝামেলা এবং বিবাদমান অবস্থা তৈরি হয়েছে। এটা তো বিপ্লবী চেতনা না। এটা এই আপনি যদি ভালোভাবে চিন্তা করে দেখেন, ঠিক এই চরিত্র মানে আওয়ামী লীগের এই ফেসিবাদী শাসন রাজনীতিবিদদের এই চরিত্রের কারণেই প্রলম্বিত হতে পেরেছে, দুঃখজনকভাবে বলতে হয়। আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলকে বলবো না, এটা তো আমাদের সমাজেরই মানুষ। ধরেন ভাই, যে শক্তিটা পালিয়ে গিয়েছে ওদের ভোটাররা কোথায় ভোট দেবে এটা ইস্যু না। তোমরা সবাই এক আছো, তোমরা সবাই একটা অভ্যুত্থান করেছো, তোমরা সবাই একভাবে সরকার, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, নির্বাচন কমিশন সংস্কার করে একটা নির্বাচন দিয়ে তোমরা নির্বাচনে বৈতরণী পার হয়ে তোমরা যারাই রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব পালনের সুযোগ যাবে। কিন্তু মনে হয়েছে যে না, ওদের ভোট ছাড়া এখানে আপনার কোনোভাবেই কেউ ক্ষমতা যেতে পারবে না। এই যে ওদের আপনি ধরেন ওদের ভোট ব্যাংক কত %?
5%, 10%। এত কম হবে? ডেফিনেটলি কোনো রাজনৈতিক দলেরই, আপনি একটা জিনিস বাংলাদেশে আমরা সবাই বলি যে ধরেন আপনার 35% ভোট পেয়ে কেউ সরকার গঠন করেছে, 38% ভোট পেয়ে সরকার গঠন করেছে, আপনি সেই 38% ভোটের মধ্যে পার্টিজান ভোট কিন্তু 8 to 10%, বাকি 20% 30% হলো ফ্লোটিং ভোটার। তারা কিন্তু যখন নির্বাচন ইশতেহার দেখে ওই সময় কে জিতবে অথবা কাকে, অথবা এর পূর্বে কারা ক্ষমতায় ছিল, এই সবগুলো দেখে সিদ্ধান্ত না। আপনি যদি এখনো সার্ভে করেন, মোট ভোটার এখন ধরেন 12 কোটি ভোটার আছে, প্লাস মাইনাস ধরেন 12 কোটি ভোটারের মধ্যে আপনি যদি বলেন তো 30% ভোট কোনো একটি নির্দিষ্ট দলের, এখানে কত পার্সেন্ট হয়? মানে 3,60,00,000 ভোট। মানে এটা তো কোনো রাজনৈতিক দলের তো কর্মী সমর্থক এত থাকে না। এটা হলো মূলত রাজনৈতিক দল, তার স্ট্রাকচার থাকে, তারা যখন নির্বাচনের মৌসুম আসে তখন যেই ভাসমান যে ভোটার আছেন, ভাসমান বলতে যারা আসলে ইনডিসাইডেড ভোট, তাদেরকে তারা প্রভাবিত করেন। সো আমরা যেটা বলছেন, ধরেন আমি মানে রাজনৈতিক ইকুয়েশন দিয়ে বলছি না, আমি বলছি যেই জায়গাটা জুলাই শক্তিগুলোর মধ্যে অনৈক্য হচ্ছে, অনেকের মূল জায়গাটা হলো রাজনৈতিক দেউলিয়াত্ব। যে দেউলিয়াত্বের কারণে এখানে ফেসিবাদ এস্টাবলিশড হয়েছিল, যে দেউলিয়াত্বের কারণে তাদের সাথে কেউ কখনোই গণ আন্দোলনে আসে নাই, ঠিক এই দেউলিয়াত্ব এখন তারা চলে যাওয়ার পর আবারও ভর করেছে, এবং এটা আমাদের জন্য না, জনগণ তাদের জন্য এটা অশনি সংকেত। জি, আবার আসবো। রাশেদ প্রধান, আপনার কাছে যেতে চাই, আপনারা কালকে মাঠে থাকবেন কিনা? কারণ এর মধ্যে সরকার আহ্বান জানিয়েছে যে সব রাজনৈতিক দলকে মাঠে থাকার জন্য। আহ্বানটা আসার আগে আমাদের তরফ থেকে ঘোষণা আসছে। আজকে সকালবেলা আমাদের আন্দোলনরত 8টি দলের একটি লিয়াজো কমিটির বৈঠক ছিল, তারপরে আমরা একটি প্রেস কনফারেন্স করেছি। সেখানে যেরকম কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তার পূর্বে যেটা বলা হয়েছে, কর্মসূচির যে 3 ধাপ, প্রথম ধাপটা হচ্ছে আমরা আগামীকাল সারা বাংলাদেশে আন্দোলনরত 8টি দলের নেতাকর্মী জনগণকে নিয়ে রাজপথে অবস্থান করব, এবং একই সাথে সাথে দেশপ্রেমিক অন্যান্য গণতন্ত্রকামী রাজনৈতিক দলকেও আমরা আহ্বান জানিয়েছি রাজপথে অবস্থান করার জন্য। তার পরপর সরকারের এই ঘোষণাটা দেখেছি, ভালো লেগেছে। আর যদি কালকের কথা বলতে বলেন, অবশ্যই রাজপথে অবস্থান করব, সবাই মিলে করব। তবে আমার ব্যক্তিগত, এটা 8 দলের বা আমার দলের জাকপান না, আমার ব্যক্তিগত মতামত হচ্ছে মিডিয়া কিছু জায়গায় আতশবাজি, পটকা ফুটানোর জিনিসগুলোকে এত বড় হাইপ ক্রিয়েট করেছে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। না, কিন্তু আতঙ্ক সৃষ্টি হওয়ার মতন বিষয় তো আছে। আমি আসলে বাংলাদেশের শবে বরাত অনুষ্ঠানে এর চেয়ে বেশি আওয়াজ পাই, যত আওয়াজ গত 2 দিনে আমি শুনেছি। না, আওয়াজ না হোক, মানে বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস তো হচ্ছে, সেটা তো আগুন সন্ত্রাস হচ্ছে না, এটা তো আওয়ামী লীগের রাজনৈতিক কালচার। তারা তো আগুন সন্ত্রাসের মাধ্যমে এতদিন ধরে রাজনীতি করেছে। পুরা বাস পুড়িয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি, তারা এটা করতে চাবে, এটাই স্বাভাবিক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যতখানি আমরা বড় করে দেখছি ব্যাপারটাকে, আমার কাছে সেরকম মনে হচ্ছে না। আগামীকাল একটা লকডাউন ঘোষণা দেওয়া হয়েছে, আমার কাছে যেটা মনে হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের নিয়ে দিল্লিতে এই মুহূর্তে লক অবস্থায় আছেন, এবং যাদের রেখে গেছেন তাদের আগামীকালকে উনি ডাউন করতে চান, গ্রেফতার করাতে চায়। এই লক আর ডাউন মিলে একটা লকডাউন কর্মসূচি। আমার কাছে মনে হচ্ছে রাজনীতিবিদদের কাছে এটা খুব বড় বিষয় না, মানে মনে না হলেও, যেমন দেখছি যে এর মধ্যে আজকে যেমন আমার আশপাশেরই অনেককে আমি দেখলাম যে বিভিন্ন সরকারি বেসরকারি ইউনিভার্সিটি বা স্কুল তারা কিন্তু বন্ধ করে দিয়েছে, এবং শাটল বাস সার্ভিস যেটা, সেটাও কিন্তু নাই। তার মানে জনগণের কিছু হলেও কিন্তু আতঙ্ক আছে। আমি সেটাই বলছি যে আমরা এত বড় করে দিয়েছি মিডিয়া জিনিসটাকে, সবাই আতঙ্কিত। আমার বাসা মোহাম্মদপুর প্রিপারেটরি হাই স্কুলের ওখানে 2টা আওয়াজ হয়েছে পটকা ফুটার মতো। এইটা নিয়ে যেই পরিমাণ নিউজ আমি দেখলাম, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও কিন্তু একদম রাস্তায়। অ্যাবসলিউটলি, গভর্নমেন্ট যেটা অর্ডার দিবে সেটা করতে হবে। আমি যেটা মনে করি সেটা হচ্ছে ওই যে ঝটিকা মিছিল করলে 5,000 টাকা, ব্যানার ধরলে 8,000 টাকা, স্লোগান ধরলে 10,000 টাকা। দিন শেষে তো আমাদের দেশটা একটা গরিব দেশ, তো এইটা একটা লোভনীয় অফার। 2 মিনিটের একটা ঝটিকা মিছিল, একটু সেলফি ছবি তোলা, ভিডিও করার যে টাকাটা পেয়ে যাওয়া, একটা শ্রেণীকে আপনি চাইলেই নামায় দিতে পারবেন। তারা কিন্তু আওয়ামী লীগ না, তারা সমাজের ওই শ্রেণীর মানুষ যাদেরকে টাকা, বিএনপি টাকা দিলেও নামবে, জামাত টাকা দিলেও নামবে, আওয়ামী লীগ টাকা দিলেও নামবে। আওয়ামী লীগের যারা মূলত সমর্থক কর্মী ছিল তারা অলরেডি উপলব্ধি করতে পারছে যে নেত্রী নাই, নেতারাও নাই, আমাদের বিপদে ফেলার চেষ্টা করছে। আমি আওয়ামী লীগকে এই মুহূর্তে বাংলাদেশে দেখতে পারি না। আমি যেটা মনে করি আমরা সবাই মিলে আওয়ামী লীগকে বাঁচিয়ে তোলার চেষ্টা করছি।
আসলে আওয়ামী লীগ আদৌ বাংলাদেশে আছে কিনা এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। জি, অনেক ধন্যবাদ। আরেকটা প্রশ্ন একেবারেই করতে চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজ কানাডার সংসদীয় প্রতিনিধি দলকে বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, যেহেতু খুব একটা বেশি সময় নেই, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, জানুয়ারি এবং তার আগে ডিসেম্বর, তো তার আগে তো তফসিল ঘোষণার ব্যাপারও আছে, কোনো দৃশ্যমান প্রস্তুতি কি বুঝতে পারছেন কিনা? না, আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পারছি সেটা হচ্ছে ট্রেনিং করানো হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানকে। আমি দেখতে পাচ্ছি হচ্ছে যে বিভিন্ন জায়গায় রদবদল চলছে, ডিসি পরিবর্তন চলছে। আমার জেলা পঞ্চগড়ে দেখলাম ডিসি পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তো যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, টুকটাক খবর পাচ্ছি। কিন্তু আপনি যদি বলেন দৃশ্যমান, মানে প্রকৃত দৃশ্যমান, 3 মাস আগে অন্তত তফসিল তো ঘোষণা করার কথা, সেটাও কেন করছে না? তফসিল ঘোষণার তারিখ দেওয়া হয়েছে ডিসেম্বরের প্রথম অর্ধে, এটা আগে থেকেই জানানো। তো সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। জি, আমরা একটা বিরতি নিয়ে ফিরবো। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছেন, একটা বিরতি নিয়ে ফিরছি আমরা। বিরতির পর আবারও স্বাগত মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ আয়োজনে। আবারও যাব রাশেদ প্রধানের কাছে। গণমাধ্যমে প্রতিবেদন এসছে যে জাতীয় পার্টি সুযোগ পেলে বিএনপি বা জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করতে আগ্রহী, কিন্তু আজকে আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদ তারা ইসিকে স্মারকলিপি দিয়েছে যে আওয়ামী লীগের কেউ যাতে স্বতন্ত্র হয়ে লড়তে না পারে এবং জাতীয় পার্টি যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। একটা সহজ প্রশ্ন, যে জাতীয় পার্টিকে নির্বাচনে দেখতে চান কিনা? না, দেখুন, আমি খুব সংক্ষেপে বলি, জাতীয় পার্টি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা হিন্দুস্তানে মিটিং করে দেশে নামার পরে মিডিয়ার সামনে উত্তর দিত দিল্লির অনুমতি ছাড়া কথা বলতে পারবো না। জাতীয় পার্টি হচ্ছে সেই বেহায়া দল, বাংলাদেশে রাজনীতি করে দিল্লির গোলামি করত। জাতীয় পার্টি হচ্ছে সেই রাজনৈতিক দল যারা আওয়ামী লীগের এই রাজনীতিটাকে, অপরাজনীতিকে বৈধতা দিয়েছিল। আমরা এই মুহূর্তে যে 5টা দাবি নিয়ে রাজপথে আছি তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে জাতীয় পার্টি এবং 14 দলের অপরাজনীতি কার্যক্রম আওয়ামী লীগের মতোই নিষিদ্ধ করতে হবে। জি, ধন্যবাদ। এনসিপির স্ট্যান্ড কি, আলাউদ্দিন মোহাম্মদ? এনসিপিও জাতীয় পার্টির প্রশ্নে যেহেতু আওয়ামী লীগের দোসর ছিল দীর্ঘদিন, আওয়ামী লীগ মূলত 2014 সাল থেকে জাতীয় পার্টির উপর ভর করেই টিকেছিল। তো সেক্ষেত্রে আরেকটা বিষয় আছে, আপনার একটা দেশে কারা রাজনীতি করবে কি করবে না, এটা কিন্তু শুধুমাত্র কত পার্সেন্ট জনগণ চাইলো কি চাইলো না তা না। আসলে এটা একটা স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিদেশি শক্তির সাথে তার সম্পর্ক, আগ্রাসন, অনেকগুলো ব্যাপার যুক্ত আছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় জাতীয় পার্টি অনেক সুযোগ পেয়েছে, কিন্তু প্রতিটা সুযোগেই সে মিস করেছে এবং বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধতার বদলে সে বিদেশি শক্তির কাছে দায়বদ্ধতার সুস্পষ্ট প্রমাণ দিয়ে রেখেছে। সেক্ষেত্রে আমরা কখনোই জাতীয় পার্টিকে চাই না। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর নাহিনুল ইসলাম খান, আমরা যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাচ্ছি, এই স্ট্যান্ডে কি মনে হয়, বিশ্লেষণ কি? জাতীয় পার্টির কথাই যদি বলি, যে ভাই বললেন যে জাতীয় পার্টি দিল্লির কাছ থেকে অনুমতি নিয়ে কথা বলতো, আর কোনো দল না। আপনি কয়েকদিন আগে জামাতে ইসলামের বক্তব্য শোনেন নাই? তারা বলেন নাই যে ভারতের সাথে তারা একটি বন্ধুত্বপূর্ণ আচরণ করবে? জামাতের লোকজন বা ইসলামিক দলগুলো কি বলে নাই যে তারা শরিয়া আইন জারি করবে না? ইন্ডিয়ার কাছে যে বলে নাই, বলেছে। তো তার মানে হচ্ছে কি, আপনি যত যাই বলেন না কেন, জাতীয় পার্টি তো জাতীয় পার্টি অলওয়েজ এক ধরনের মুনাফেকি করে আসছেন, তাই না? জাতীয় পার্টি হচ্ছে মানে এক ধরনের লবণের মতো, সব তরকারির সাথে যায়, বা চিনির মতো, তাই না? অন্য দলগুলো কি তাই করে নাই? অনেক দল তো তাই করেছে। দেখেন, আপনি অন্য জামাতে ইসলামীর কথা বলেন, জুলাই সনদ সাইন করার আগে বলেছে সাইন করবো না, যে তারপরের দিন সাইন করে এসছে, তাই না? এই ধরনের দ্বিচারিতা তো রাজনীতিতে সবসময় হয়। তবে এটা সত্য যে বাংলাদেশের জনগণ যাদেরকে ইলেকশনে দেখতে চায় তাদেরকেই মূল্যায়ন করা উচিত। একটা কথা আমার বলতেই হবে, তফসিল নিয়ে কথা হচ্ছিল না, আমি এই মুহূর্তে বলতে চাই যে প্রসঙ্গতে আমি প্রথমে ছিলাম, যেটা আমার আজকের মেইন মানে মূল কথা বলার বিষয়, নারীদেরকে এবার তফসিল পড়তে হবে। এবং তফসিল পড়ে যে রাজনৈতিক দলগুলো, যে আমার ভাই ইলেকশন করবে, আলাউদ্দিন হয়তো ইলেকশন করবেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে তাদের তফসিলে নারীকে কিভাবে দেখে এটার উত্তর দিতে হবে। নারী বিষয়ক তফসিল একটি মানে একটা স্পেসিফিক এজেন্ডা থাকতেই হবে। এবং আমি মনে করি বাংলাদেশের নারীদের জন্য এটি একটি অত্যন্ত ক্রান্তিকাল। তাদেরকে যেভাবে করে একটা ফ্রেমের ভেতর আটকে ফেলার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে, কর্মক্ষেত্রের প্রলোভন দেখানো হচ্ছে, তাদেরকে সম্মানের প্রলোভন দেখানো হচ্ছে। আপনি যদি ইসলাম মানেন, আপনাকে মনে রাখতে হবে সম্মান দেওয়ার মালিক আল্লাহ। সো আমাদের নারীদেরকে সম্মান দেবেন আল্লাহ, কোনো পার্টিকুলার রাজনৈতিক দলের সম্মান নিয়ে এদেশে নারীরা বেঁচে থাকবে না। আমার ভাই আরেকটি কথা বললেন, একটা ট্রেনিংয়ের কথা। আমি
জানি না এটা কি উপদেষ্টা আসিফের সেই অস্ত্র ট্রেনিং, মানে উনি কিন্তু একটা ট্রেনিং দেওয়ার কথা বলেছেন তাই না, যে আমি মনে করি আমি উপদেষ্টা আসিফকে বলতে চাই যে আপনি তরুণদেরকে অস্ত্র ট্রেনিং না দিয়ে নারীদেরকে মানে মরিচের গুঁড়া কি করে চোখে লাগিয়ে দিতে হয় সেই ট্রেনিংটা দেন। কারণ আমরা নারীরা যারা কর্মক্ষেত্রে যাই বা যে মেয়েটি প্রতিদিন সকালবেলা গার্মেন্টসে যায় কী ধরনের দৃষ্টিকে উপেক্ষা করে আমাদের যেতে হয়। আপনি ভুলে গেছেন তনুর কথা? তনু হিজাব করতো না, বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গায় তনুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে না? এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে। সো শেষ করতে চাই ওই কথাগুলো বলেই যে আপনি যতই জুলাই সনদের কথা বলেন, আপনি যতই নির্বাচনের কথা বলেন, আপনি যা কিছুই বলেন না কেন, কোনো স্বপ্ন কি 52% যারা আছেন যে জেন্ডারটি তাকে বাদ দিয়ে হবে? তাকে বাদ দিয়ে কখনোই হবে না। সো আপনি যখনই নারীর প্রশ্নে আপনার উদারতা দেখাবেন, নারীরা কিন্তু নারীর প্রশ্নে আপনাকে মনে রাখতে হবে নারীর ডিসিশন নারী নিবে। সো সেইখানে নারী কারো ডিসিশনের উপর নির্ভর করবে না নারীর ডিসিশন। সো আমি বিশ্বাস করি যে এইবারের নির্বাচন এমন একটি ক্রুশিয়াল ইলেকশন হবে যেখানে বাংলাদেশের প্রত্যেকটি নারীর উচিত যে প্রত্যেকটি রাজনৈতিক দলকে আলাদা আলাদা করে তাদের নির্বাচনী ইশতেহার দেখে সেই দলকে ভোট দেওয়া, কোনো ধরনের কোনো প্রলোভন, কোনো ধরনের 8 ঘন্টা 5 ঘন্টার আরাম আয়েশ এবং সম্মানের দিকে না তাকিয়ে তার নিজের বিবেককে প্রশ্ন করে এবার ইলেকশনে ভোট দিতে হবে নারীদের। যে রাশেদ প্রধান, আমি আপনার কাছে একটু আরেকবার আসতে চাই, যে অভিযোগগুলো আসলো বা অধ্যাপক ডক্টর নাহিদুল ইসলাম খান যা বলছিলেন, আপনাদের স্ট্যান্ডটা কি নারীর নিরাপত্তা নিয়ে, মানে আপনাদের দলগত অবস্থান থেকে যদি ব্যাখ্যা করেন। দেখুন, যেহেতু আপনি আমার দলের কথা বলেছেন, আমার দলের সভাপতির নাম ব্যারিস্টার তাসমিয়া প্রধান। উনি একজন নারী এবং উনি আইনি পেশার সাথে জড়িত, প্র্যাকটিসিং লয়ার। তো নারীর প্রতি সম্মানের প্রসঙ্গ যদি আসে এবং দলগত প্রশ্ন, আমার মনে হয় আমি 2 লাইনে উত্তর দিয়ে দিতে পেরেছি। আমাদের প্রধান একজন নারী, তো তার নেতৃত্বে আমরা এই মুহূর্তে রাখছি। জি, আলাউদ্দিন মোহাম্মদ, এনসিপির ক্ষেত্রেও কি অবস্থান? কারণ আমরা অনেক সময় দেখি যে এনসিপির নারী নেত্রীরাও কিন্তু বলেন যে তারাও বিভিন্নভাবে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন। এই জায়গাটাতে আপনারা নারী নিরাপত্তা নিয়ে কিভাবে বা কি কাজ করছেন? এনসিপির জন্য একটা সুখকর বিষয় হলো এনসিপি জুলাই সনদে কেবল একটি মাত্র নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেটা হলো যে নারীর প্রশ্নে এবং আমরা নারীদের 100টি আসনে সরাসরি ভোটে নির্বাচিত নারী চেয়েছি। পাশাপাশি এনসিপির আপনার যেই এক্সিকিউটিভ কাউন্সিল, পলিটিক্যাল কাউন্সিল এবং শীর্ষ নেতৃত্বের আমাদের প্রায় 17-18 ভাগ নারী। আর একটা বিষয় হলো যে নারীরা যেহেতু আমাদের সহযোদ্ধা, এখানকার নারীদের প্রতিজনের এজেন্সি আছে, তাদের কর্তা সত্তা আছে। সো আমরা সেটাকে সম্মান দেই এবং আমরা চেষ্টা করি যেই আমাদের নারীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। আমরা একটি সংস্থাকে প্রস্তাব দিয়েছি, শুধুমাত্র এনসিপির নারী নয়, রাজনৈতিক দলের যে নারীরা আছেন তাদের সবাইকে নিয়ে একটি আমব্রেলার মধ্যে নিয়ে আসা যায় কিনা, যে নারীদের নিরাপত্তা এবং তাদের ইজ্জত, সম্মান এবং সাইবার বুলিংয়ের প্রশ্নে আমরা যাতে একমত থাকতে পারি। এবং রাজনৈতিক দলগুলো যেহেতু শেষ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করে কোনো না কোনো রাজনৈতিক দল, এবং তাদের পুরুষ কাউন্টার পার্টকে যাতে আমরা বাধ্য করতে পারি। এবং আমরা এনসিপি থেকে আবারও বলবো যে আমরা তো গণ অভ্যুত্থানের পরবর্তীতে একটি গঠিত রাজনৈতিক দল, যে গণ অভ্যুত্থানের শীর্ষভাগে ছিল নারী নেতৃত্ব, যাদের অনেকেই এখন আমাদের সাথে রাজনীতিতে যুক্ত আছেন, অন্য দলের সাথেও আছেন, আবার অনেকেই বিভিন্নভাবে এই গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিচ্ছেন। সো আমরা নারীদের অধিকারের প্রশ্নে নারীদেরকে সমতা ভিত্তিকভাবে নাগরিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়ে যাব। এখানে জাস্ট আমি কি 1 মিনিট একটু বলতে পারি? সেটা হচ্ছে যে ভাই বললেন যে উনার দলের প্রধান নারী, বাংলাদেশ কিন্তু নারী নেতৃত্বের মধ্যে দিয়ে গেছে সব সময়, কিন্তু সেই নারীদেরকেও আমরা দেখি কিভাবে বুলিং এর শিকার হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ দেখছিলেন, এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।